riders at 2 crore. At 2 crore, anybody else coming in? 220, welcome Punjab Kings. At 220, far left now, Punjab Kings at 220, 240, back with KKR. IPL নিলাম অবশেষে কমপ্লিট হলো IPL এর নিলাম। আর আজকে আমরা দেখে নেব যে IPL নিলামে কলকাতা নাইট রাইডার্স আমাদের প্রিয় দল কেমন টিম করলো। আমাদের প্রিয় দল কি আগের বছরের মতো চ্যাম্পিয়ন হতে পারবে এবছর? টিমটা কেমন বানিয়েছে চলুন দেখে নেওয়া যাক। এবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবথেকে বেশি দাম পেয়েছে ভেঙ্কটেশ আয়ার, 23.75 কোটি টাকা দিয়ে। তাহলে এখানে সবথেকে বড় কোশ্চেন হতে পারে, ভেঙ্কটেশ আয়ার কি কলকাতার ক্যাপ্টেন হতে পারে, যার জন্য তাকে এত কোটি টাকা খরচা করলো? ভেঙ্কটেশ আয়ার কি আদৌ 23 কোটির যোগ্য, নাকি RCB দাম বাড়িয়েছে বলে ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি দিয়ে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে? দেখো, সবথেকে বড় কথা হলো কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আয়ার গত বছর সেমিফাইনালে যে পারফরমেন্স করেছে, ফাইনালে যে পারফরমেন্স করেছে, প্লে অফে যে সুন্দর খেলাগুলো খেলে, এছাড়া ভেঙ্কটেশ আয়ারের অবদান আমরা অনেক কিছু দেখেছি। এক্ষেত্রে মোটামুটি কলকাতা ম্যানেজমেন্ট অবশ্যই ভালো বুঝেছে বলে ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি টাকা দিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, সবথেকে বড় কথা হলো আগের বছর আমাদের জন্য সবথেকে ভালো পারফরমেন্স করেছিল এই কলকাতা টিমের হয়ে ওপেনার ফিলিপ সল্টের যে অসাধারণ ব্যাটিং আমরা দেখেছিলাম, তার যে দক্ষতা, তার যে 2 কোটি থেকে এবারে তার ব্যাঙ্গালোর কিনেছে 11 কোটি সামথিং দিয়ে। সেই সল্টের পিছনে কলকাতা কেন দৌড়ালো না? এক্ষেত্রে বলা যেতে পারে কলকাতার ওপেনারে একটা ঘাটতি রয়েছে, কিন্তু ওপেনারের ঘাটতি পূরণের জন্য কলকাতা নাইট রাইডার্স ওপেনার হিসাবে নিয়ে নিয়েছে কুইন্টন ডিকককে। এক্ষেত্রে বলা যেতে পারে কুইন্টন ডিকক একটা সুন্দর বাই, 3 কোটি 3.5 কোটি দিয়ে কুইন্টন ডিককের কলকাতা ম্যানেজমেন্ট খুব ভালো একটা বাই করেছে বলা যেতে পারে। আর তার ব্যাকআপ হিসাবে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ, যে গত বছর কলকাতা নাইট রাইডার্সে সেমিফাইনাল ফাইনাল খেলেছিল এবং সুন্দর পারফরমেন্স করেছিল। 2 কোটি টাকা দিয়ে কলকাতা তাকে ফিরিয়েছে। আর সবথেকে বড় কথা হলো যে মিডিল অর্ডার, যে কলকাতার যে মিডিল অর্ডারটা, এই মিডিল অর্ডারটা কেমন হয়েছে এবছর। মিডিল অর্ডারে গত বছর সামলে ছিল শ্রেয়াস আয়ার আর সামলে ছিল আমাদের নীতিশ রানা খুব রাগে ক্ষোভে কলকাতা নাইট রাইডার্স রাগ ক্ষোভ প্রকাশ করে কলকাতার ইনস্টাগ্রাম অফিসিয়াল যে পেজ তাকে আনফলো করে দিয়েছে। কলকাতা চাইলে 4 কোটি দিয়ে নীতিশ রানাকে নিতে পারতো, কিন্তু কলকাতার বাজেট এত কমে গেছে, ভেঙ্কটেশ আয়ারের পিছনে এত খরচা করেছে, সেক্ষেত্রে মোটামুটি নীতিশ রানাকে নেওয়া সম্ভব হয়নি। আমরা চেষ্টা করব পরের নিলামে আমরা আবারও নীতিশ রানাকে কামব্যাক করানোর। যাই হোক, এবছর যা হয়েছে। কলকাতার এবারে সবথেকে বড় লক্ষ্য যেটা ছিল, যে পেস অ্যাটাকটা, বিদেশি পেস অ্যাটাক। গত বছর মিচেল স্টার্ক যে বিদেশি পেস অ্যাটাকটা সামলে ছিল, তাকে কিনেছিল 24 কোটি টাকা দিয়ে। এবছর মিচেল স্টার্ক বিক্রি হয়ে গেছে দিল্লির কাছে 11.25 থেকে 75 কোটি টাকা। দেখো, মিচেল স্টার্কের পিছনে কলকাতা আবারও ছুটতে পারতো, কিন্তু আগেই বলেছি এই যে কলকাতার এবছর ব্যালেন্স যথেষ্ট কম। কলকাতার এবারে টাকা অনেকটা কমে গিয়েছিল, সেজন্য মিচেল স্টার্কের পেছনে আর ছুটতে পারেনি। সেই বিদেশি যে বলারটা, সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স কাকে নিল? সেই জায়গাটা নিয়েছে কলকাতা এন্ড্রিক নকিয়াকে। 6.5 কোটির মতন টাকা দিয়ে এন্ড্রিক নকিয়াকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে। এন্ড্রিক নকিয়ার যে প্রচণ্ড লেভেলের গতি রয়েছে, 150+ গতি রয়েছে, সেই 150+ গতি কি এবছর আমরা দেখতে পাবো? কলকাতা নাইট রাইডার্সের রয়েছে অসাধারণ পারফরমেন্সগুলো করতে পারবে? মিচেল স্টার্কের ঘাটতিটা কি পূরণ করতে পারবে? নাকি কলকাতা আরেকটা যে ফাস্ট বলার নিয়েছে, অস্ট্রেলিয়ার ফাস্ট বলার, বাঁহাতি ফাস্ট বলার স্পেন্সার জনসন, এর ক্ষেত্রে বলতে পারি কলকাতা 2.80 লাখ সামথিং দিয়ে যে স্পেন্সার জনসনকে কিনেছে, এটা খুব সুন্দর একটা বাই বলা যেতে পারে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে বা বিগ ব্যাশ লিগে, বিভিন্ন লিগে স্পেন্সার জনসন যথেষ্ট সুন্দর পারফরমেন্স করে দিয়েছে। এটা একটা কলকাতা খুব সুন্দর একটা বাই করেছে। এন্ড্রিক নকিয়া বা স্পেন্সার জনসন যে কোনো একজন প্লেইং 11-এ খেলবে অবশ্যই, কারণ স্টার্কের ঘাটতিটা পূরণ করতে পারে। আর কলকাতা নাইট রাইডার্স কেন মোহাম্মদ সামিকে আর 25 লাখ টাকা বাড়িয়ে কিনতে পারলো না? কলকাতা নাইট রাইডার্স প্রায় 9.75 কোটি টাকা পর্যন্ত মোহাম্মদ সামির পিছনে ছুটেছিল, আর 25 লাখ দিলে হয়তো হয়ে যেত। এক্ষেত্রে একদম হায়দ্রাবাদ 10 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে সেই মোহাম্মদ সামিকে। সেই জায়গায় ঘাটতি পূরণ করতে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে কাকে? উমরান মালিককে। আনসোল্ড হয়ে গেছিল যে প্লেয়ারটা প্রথম স্লট, প্রথমবারে যখন আনসোল্ড হয়ে গেছিল উমরান মালিক, সেই উমরান মালিককে কলকাতা নাইট রাইডার্স আবারও কিনেছে দ্বিতীয়বারে মাত্র 75 লাখ টাকা দিয়ে। এক্ষেত্রে একদম যে উমরান মালিকের যে গতি, সেই গতিটাকে কাজে লাগানোটা হলো কলকাতা নাইট রাইডার্সের মেন লক্ষ্য। এছাড়া কলকাতার যে বোলিং কোচ রয়েছে, এই উমরান মালিককে যথেষ্ট ট্রেনিং দেওয়া দরকার তাকে,
যাতে সুন্দর লেভেলের বল করে। তাছাড়া বৈভব অ্যারোরা ও হর্ষিত রানা তো রয়েছে। বৈভব অ্যারোরাকে তারা আবার ব্যাক করেছে অনেক কম দামে। মানে বৈভব অ্যারোরা যে সুন্দর হাওয়াইজ যে সুইং করে, কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো পেস অ্যাটাক হতে চলেছে। পেস অ্যাটাক খুব সুন্দর হতে চলেছে। আর সুনীল নারিন তো রয়েছে। আর সুনীল নারিনের সঙ্গে সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে কলকাতা নাইট রাইডার্স একদম লাস্ট টাইমে কিনেছে মঈন আলীকে। দেখো, মঈন আলীর মতন প্লেয়ার টি-20তে খুব কমই দেখা যায়। মঈন আলীকে খুব কম দামে কিনেছে, মাত্র 1.5 থেকে 2 কোটির মধ্যে মঈন আলীকে কিনে নিয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে মঈন আলীর পাইটা খুব সুন্দর। তবে প্লেইং 11-এ মঈন আলী কিছু করতে পারে বা খেলতে পারে কি, এটাই আসলে দেখার বিষয়। আরেকটা যেটা বলি, কলকাতা একটা দেশীয় উইকেট কিপার দরকার ছিল। সেই জায়গায় কাকে নিয়েছে? শশীদা। কর্ণাটকের একটা মোটামুটি ভালো প্লেয়ার এই শশীদা। এই প্লেয়ারটার মাত্র 30 লাখ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছে। আর মোটামুটি চলে যাবে সেটা বলা যাবে না। আর এছাড়া কলকাতা নাইট রাইডার্স মায়াক মারখান্ডিকে কিনেছে। মায়াক মারখান্ডিটাকে কিনে নিয়েছে অনেক কম দামে, অনেক সস্তাতে। আজিঙ্কা রাহানেকে কেন কলকাতা নাইট রাইডার্স কিনলো? আজিঙ্কা রাহানের মতন তো একটা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স অলরেডি নিয়েছে, মনীষ পান্ডেকে নিয়েছে। মনীষ পান্ডেকে তারা পুনরায় ব্যাক করেছে কিছু করার জন্য। দেখা যাক কিছু করতে পারে কিনা। আর আজিঙ্কা রাহানে আমার মনে হয় সম্ভবত এই যে সমস্ত প্লেয়ার রয়েছে, এই সমস্ত প্লেয়ারের একটা এক্সপিরিয়েন্সের অভাব থাকতে পারে, যেটা আজিঙ্কা রাহানে মানে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, আইপিএলে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। গত কয়েক বছর মানে চেন্নাইয়ে যে সুন্দর পারফরমেন্স করেছে, পাওয়ার প্লের ওপর দিয়ে অসাধারণ ব্যাটিং করেছে। আর সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আজিঙ্কা রাহানে কাজে লাগতে পারে। আবার কলকাতা নাইট রাইডার্স 4 নম্বরে যে প্লেয়ারটা কিনে রেখেছে অঙ্কুশ রঘুবংশীকে খুব মোটামুটি দামে মোটামুটি কলকাতা নাইট রাইডার্স কিনেছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্স রবম্যান পাওয়েলকে নিয়েছে। রবম্যান পাওয়েলকে তারা 1.5 কোটি টাকার বিনিময়ে নিয়েছে অ্যান্ড্রে রাসেলের ব্যাকআপ হিসাবে। আমরা রবম্যান পাওয়েলের বড় বড় ছক্কা দেখেছি। তবে সব থেকে বড় প্রশ্ন একটাই থেকে গেল, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন এবছর কে হবে? কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কি তাহলে ভেঙ্কটেশ আয়ার হবে, নাকি আজিঙ্কা রাহানে হবে, নাকি মনীষ পান্ডে হবে, নাকি রিঙ্কু সিং হবে? কে হবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, সেটা হলো দেখার বিষয়। সেই নিয়ে আমরা একদিন আলোচনা করব পরবর্তীকালে, কারণ এখনো পর্যন্ত অনেক সময় রয়েছে। দেখা যাক কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শেষ পর্যন্ত কে হয়। যে কয়জন রয়েছে যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার রয়েছে কলকাতা নাইট রাইডার্সে, প্রত্যেকজনের মোটামুটি ক্যাপ্টেন করার ক্ষমতা রয়েছে। তাহলে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কে হতে পারে? তারা কি গত বছরের মতন শক্তিশালী দল পেয়েছে এবছর, নাকি মোটামুটি দল চলে যাবে? দেখো, এবছর বলতে পারি মানে ওপেনার করতে পারে 180% সুনীল নারিনের সঙ্গে ওপেন করবে ডিকক অথবা রহমানুল্লাহ গুরবাজ। এক্ষেত্রে প্রথম চয়েস হতে পারে কুইন্টন ডিকক। 3 নম্বরে যে প্লেয়ার নামবে সে হলো ভেঙ্কটেশ আয়ার। 4 নম্বরে যে নামবে রঘুবংশী অথবা আজিঙ্কা রাহানে, যে কোনো একজন নামবে। 5 নম্বরে নামবে রিঙ্কু সিং। 6 নম্বরে নামবে রমনদীপ সিং বা রাসেল। 7 নম্বরে নামবে রাসেল রমনদীপকে অল্টারনেট। 8-এ খেলবে হর্ষিত রানা। 9-এ খেলবে বরুণ চক্রবর্তী। আর 10-এ খেলবে বৈভব অ্যারোরা বা উমরান মালিকের মতো একজন। আর 11-তে খেলবে দুটো বিদেশি যে ফাস্ট বোলার নিয়েছে, অ্যান্ড্রিক নোকিয়া আর স্পেন্সার জনসন। দুজনকে অল্টারনেট করে খেলা হতে পারে। আপনারা রেটিং হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে কত দেবেন অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, আজকে ছিল কলকাতা নাইট রাইডার্সের পুরো নিলামের স্কোয়াড। বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।